মাইক্রো অবজার্ভারদের তৃণমূল নেত্রী ভয় পাচ্ছে, তাই সুপ্রিম কোর্টে গেছিল মাইক্রো অবজার্ভারদেরকে সরানোর জন্য। তাদের অধিকার নিয়ে, দায়িত্ব নিয়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে যে মাইক্রো অবজার্ভাররা তাদের এই দায়িত্ব নেই যে কাকে ইনক্লুড করবে বা এক্সক্লুড করবে, কাকে রাখবে কি কাকে রাখবে না। সেটা তো এই আরোদের উপর দায়িত্ব আছেই, ডিইও। আর এই বাংলায় সরকারি দলের লোক বলে আমি মনে করি অন্তত। তাই কারচুপি যদি হয়, সব থেকে বেশি কারচুপি হবে এই লেভেলে। এবং এই ঝঞ্ঝাটটা পাকানোর পিছনে, এই মানুষের হয়রানি করার পিছনে এদের একটা বড় ভূমিকা আছে, যারা পশ্চিমবঙ্গ সরকারের নিয়োজিত সমস্ত সরকারি কর্মচারী। এই যত হয়রানি হচ্ছে মানুষের, এটা তৈরি করা হচ্ছে যা না তার থেকে বেশি করে। মানুষকে সুরাহা দেওয়ার পরিবর্তে, তাদের সমস্যার সমাধান করার পরিবর্তে তাদের সমস্যাকে আরো জটিল করার প্রচেষ্টা চলছে এদের মাধ্যমে, যাতে গোটা নির্বাচন প্রক্রিয়ায় একটা একটা আমি তুমির খেলা চলে, ওরা আমরা এরকম একটা খেলা চলে। মানুষের উপকারটা এখানে বড় কথা নয়, বড় কথা ভোটে আমার কার কত লাভ হলো তার জন্য হাওয়া তৈরি করো। এসআর প্রক্রিয়ার বিরোধিতা প্রথম দিন থেকে করেছি আমরা, তার অনেক কারণ আছে। কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে নাটক করে, সুপ্রিম কোর্টের বিচারপতি যখন বলছে এটা করতে হবে, তখন আবার নতুন করে বিডিওদের দিয়ে ধমকানো চমকানো করার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সরকার তাদের নিজের উদ্দেশ্যটাকে স্পষ্ট করছে। পশ্চিমবঙ্গের বাইরে অনেকের ভুসড়ির জন্য যায়, তারা নিশ্চয়ই বাঙালি। এখন সব বাঙালিকে বাংলাভাষী বলে কেউ মেরে দিচ্ছে কিনা আমার জানা নাই। আবার সব বাংলাভাষীর উপর অত্যাচার হচ্ছে না এটা আমি বলবো না, তার মধ্যে কম বেশি হতে পারে কিছু। বাইরে গিয়ে খুন হয়ে যাওয়া মানেই সে বাংলা ভাষী বলে খুন হলো, এরকম কোন একটা একটা স্ট্যান্ডার্ড কোনো গাইডলাইন তো হতে পারে না। কি কারণে খুন হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ সেখানে যেতে পারে, পশ্চিমবঙ্গ সরকারের পুলিশকে পাঠানো হোক সেখানটায়, কারণ তারা পশ্চিমবঙ্গের লোক, যাক তারা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে জানুক, পশ্চিমবঙ্গের ডিজি মহারাষ্ট্রের ডিজির সাথে কথা বলে জানুক। সব কিছুতে একটা ইস্যু তৈরি করা হবে, কিন্তু সমস্যার সমাধান হবে না, প্রশ্ন থাকবে, প্রশ্নের সমাধানে কোনো চেষ্টা হবে না। এটাই পশ্চিমবঙ্গের তৃণমূল। ভিন রাজ্যে মানুষ যাচ্ছে এখান থেকে রুটির জন্য, যে কোনো রাজ্যের মানুষের যে কোনো রাজ্যের রুটি কমানোর অধিকার আছে, তার সাংবিধানিক তার অধিকার আছে। সেই অধিকারটাকে কেউ অন্য জায়গায় খর্ব করা হলে, কেড়ে নিতে চেষ্টা করা হলে, তার প্রতিবাদ বিরোধিতা করা হবে। কারণ আমাদের সংবিধান বলছে যে ভারতবর্ষের যে কোনো প্রান্তের, যে কোনো রাজ্যের, যে কোনো ধর্মের যে কোনো মানুষ ভারতবর্ষের যে কোনো রাজ্যের যে কোনো প্রান্তে গিয়ে বসবাস করতে পারে, রোজগার করতে পারে, এটা তার অধিকারের মধ্যে পড়ে। সেখানে কোনো রাজ্যে বাংলাভাষী, বাংলাদেশি যেভাবেই হোক, সেখানে অত্যাচার হলে রাজ্যের কেন্দ্রের উভয় তাদের দেখা উচিত, কারণ তারা সবাই ভারতবাসী। সেই জায়গাটায় সংকীর্ণতার কারণে তাদের ভুগতে হচ্ছে, হয়রানির শিকার হতে হচ্ছে। তার কারণ কোনটা আগে কোনটা পরে এটা বড় কথা নয়, বড় কথা ভারতবর্ষের যে কোনো প্রান্তের মানুষের যে কোনো প্রান্তে থাকার অধিকার আছে, নির্বিঘ্নে নিশ্চিন্তে নিরাপত্তার মধ্যে দিয়ে। কেন্দ্র সরকার সেটা সুনিশ্চিত করুন, কারণ তাদের হাতে ভারতবর্ষের 21টা রাজ্য, সেখানে যদি অত্যাচার হয়, হিংসা হয়, তাদের দেখার দায়িত্ব। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারও দেখার দায়িত্ব, সেই সমস্ত রাজ্যে যাতে কিছু না হয় তার জন্য তাদেরকে পরিচয়পত্র দেওয়া, যেটা আমি বারবার করে দাবি করে এসেছি। তাদের পরিচয়পত্র দেওয়া হচ্ছে না, পরিচয়পত্র দিলে এই সমস্ত মানুষের উপর জুলুম অত্যাচার বন্ধ হয়। পশ্চিমবঙ্গের সরকার, মমতা ব্যানার্জি নিজে বলেছিল ক্ষমতায় আসার পর 10,000 মাদ্রাসাকে তিনি স্বীকৃতি দেবেন। দিয়েছেন 235টা মাদ্রাসাকে 15 বছরে। তার মধ্যে 235টার মধ্যে প্রায় 100-এর উপর মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকা তারা বেতন পায় না। ফলে পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি শুধু মুসলমানদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে, মাদ্রাসার সেন্টিমেন্ট তৈরি করে তাদের কাছে ভোট আদায় করতে চেষ্টা করেছে। বাকি এখানে কিছু হয়নি। প্রত্যেকটা যে কোনো মাদ্রাসা গেলে আপনারা বুঝতে পারবেন। বাংলাদেশের নির্বাচনটা ঠিক তো নির্বাচন হয়নি, আংশিক নির্বাচন হয়েছে, কারণ সব দল সেখানে অংশগ্রহণ করতে পারেনি। আর বিএনপি জিতবে এটা আমার ধরেই নেওয়া হয়েছিল। বাংলাদেশে আরো অনেক পার্টি আছে, তারা সেভাবে অংশগ্রহণ করেনি। বাংলাদেশের ভোটে যে পরিমাণ মানুষের অংশগ্রহণ হয় প্রত্যেকবার, এবার সেটা হয়নি। ফলে ভোট কমসে কম হয়েছে। আমরা চাইবো যে বাংলাদেশে যারাই সরকার করুক না কেন, সেই সরকারের সঙ্গে ভারতবর্ষের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ হোক, সুদৃঢ় হোক, এটা আমরা চাইবো। যদি বলেন ভোটের কথা, তাহলে অভিযোগ যে বাংলাদেশের সব পার্টিকে সেখানে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। কখনো শেখ হাসিনা, কখনো বিএনপি কে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। আজকে
আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হলো না। ফলে ইতিহাস কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না, আপনার তার প্রমাণ পেলেন। কিন্তু যেই সরকারই হোক, আমরা চাবো বাংলাদেশে শান্তি ফিরে আসুক, সুস্থতা ফিরে আসুক, বাংলাদেশে হিন্দু মুসলমান সকলের যেন সুস্থভাবে জীবনযাপন কাটানোর রসদ তারা পায়, সেখানকার হিন্দুদের মধ্যে যেন কোনো ভয় না থাকে, সংখ্যালঘু যারা হিন্দু তাদের উপর যেন কোনো রকম অন্যায় অত্যাচার হিংসা না হয়, সেখানকার সরকারের সেটা দেখার দায়িত্ব, সে দাবি আমাদেরও থাকবে। দেখুন, এগুলো ভেবেই তো একটা সময় বন্দে মাতরম 6টা স্ট্যান্ডার বদলে 2টো স্ট্যান্ডার নেওয়া হয়েছিল, এবং এটা ভারতবর্ষের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে দীর্ঘ আলোচনা করে সকলের মতামত নিয়ে সমস্ত ধর্মের যারা বড় বড় মাথা, সমস্ত সমাজের সমস্ত বর্গের যারা বড় বড় মাথা, তাদের সকলের মতামত নিয়ে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল, এবং যেটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজে গিয়েছিলেন। কারণটা এটাই ছিল যে নতুন দেশ স্বাধীন হয়েছে, দেশের মধ্যে বিভাজনের রাজনীতি করে লাভ কি আছে? সকলের জন্য ঠিক হয় এমন একটা কিছু করা ভালো। সকলে যদি মেনে নেয়, তার থেকে তো ভালো কিছু হতে পারে না। কাউকে আঘাত দিয়ে আমি খুশি হতে পারি বলে আমি মনে করি না। সকলের সঙ্গে মিলেমিশে চলার মধ্যে দিয়েই খুশি অনুভূত হোক, এটাই আমরা চাই। ভারতবর্ষের কংগ্রেস পার্টি, ভারতবর্ষের সংবিধান নেতারা সেই জন্যই জাতীয় সঙ্গীত হিসাবে জনগণমন অধিনায়ক, রাষ্ট্রগান হিসাবে ন্যাশনাল সং অ্যান্ড ন্যাশনাল অ্যান্থেম, রাষ্ট্রীয় গান, জাতীয় গান হিসাবে বন্দে মাতরমকে স্বীকৃতি দিয়েছিল। আজ আবার সেই পুরনো যে বিভাজনের থেকে মুক্ত হয়ে এসে নতুন ভারতবর্ষ তৈরি হয়েছিল, আবার সেই পুরাতন বিভাজনের পথে ভারতবর্ষকে ঠেলে নিয়ে যাওয়ার মধ্যে কোনো বড় রাজনৈতিক মানসিকতা আছে বলে মনে করি না, কোনো ঔদার্য আছে বলে মনে করি না। সবকা সাথ সবকা বিকাশের যে তত্ত্ব, সেই তত্ত্ব এখানে প্রতিফলিত হচ্ছে বলে মনে করি না। এইভাবে চাপিয়ে দিয়ে একটা দেশের মানুষের একটা অংশকে ক্ষুব্ধ করে সেখানটায় না রাষ্ট্রগান হতে পারে, না রাষ্ট্রীয় সঙ্গীত, কোনোটারই কিন্তু এখানটায় সম্মান রাখা হচ্ছে না। ওতে কিছু হবে না। পশ্চিমবঙ্গের সরকারের মাথার উপর ধারের বোঝার পরিমাণ প্রায় 7,75,000 কোটি টাকা। হবে, ছিটফুট হবে, ওতে কিছু মানে পশ্চিমবঙ্গ সরকার এখন যে আর্থিক দুরবস্থা, যাতে তাতে ছাই ফেলতে ভাঙা কুলো, ছাই ফেলারও ভালো কুলো পাওয়া যায় না। তার মধ্যে ভোটের আগে বেকারদের খুশি করতে হবে, মা বোনদের খুশি করতে হবে, তাতেই সব টাকা ব্যয় করে দাও। তার মধ্যে এবার দেখলাম যে ইমাম ভাতা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের আর কোনো মাথা ব্যথা নাই। মানে দুধেল গাই, যে দুধেল গায়ের যে আহ, কর্মক্ষমতা, সেটা মনে হয় শেষ হয়ে গেছে। মুসলমানরা ভোট দিবে না তৃণমূলকে, তৃণমূল এটা বুঝে ইমাম ভাতা, মুয়াজ্জেম ভাতা বাড়ানোর জন্য কিন্তু কোনো পদক্ষেপ করলো না, লক্ষ্য করে দেখছে না। বাকি সবাইকে খাতিরদারি আছে, ইমাম ভাতা মুয়াজ্জেম ভাতা কোনো খাতিরদারি হলো না। এখন যা হচ্ছে সমস্ত ভোটের পরিপ্রেক্ষিতে হচ্ছে। ভোটে কে কোথায় কাকে ধরলে ভোট পাওয়া যাবে, কাকে টাকা দিলে ভোট পাওয়া যাবে, এই নিরিখে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য বাজেট হলো এবার। এটা তো করে প্রত্যেকবার পঞ্চায়েত ভোটে। এমনও হয়েছে যে কোথাও কোথাও যদি ভোটে জিতেছে কংগ্রেস, আপনারা জানেন সাগরদিঘিতে যখন কংগ্রেস জিতলো, পাইরনকে জিতালো, হ্যাঁ পাইরন আমাদের সঙ্গে নেই, তারপর পরে গোটা সাগরদিঘি ব্লকে লক্ষ্মীর ভান্ডার টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। অদ্ভুত ধরনের নিষ্ঠুরতা এগুলো। সাধারণ মানুষ কিন্তু একটা সরকারের কৃতদাস নয়, একটা সরকারের চাকর নয়। তারা যেটা পায় সরকার ঘোষণা করে, সরকারের পরিকল্পনা অনুযায়ী পায়। আর সরকারের পরিকল্পনা করে কোনো পৈতৃক সম্পত্তি নয়। সরকার পরিকল্পনা করতে যে টাকা খরচ করে, সেই টাকা মানুষের উপরে ট্যাক্স ধার্য করে আদায়ও করে। অর্থাৎ কেউ কারি পৈতৃক সম্পত্তি থেকে মানুষকে কিছু দিচ্ছে না। দেখুন, কংগ্রেস একা লড়বে এটা ঘোষিত হয়ে গেছে এআইসিসির পক্ষ থেকে, আর এই নিয়ে কোনো বিতর্ক করতে লাভ নেই। কেউ দুর্বলকে সবল করে লাভ নেই। আমরা নিশ্চয়ই করেছিলাম কখনো বামেদের সঙ্গে, আজকে বামেদের সঙ্গে আমাদের এটা নেই। গত পঞ্চায়েতও বামেদের সঙ্গে লড়েছিলাম আমরা। এখন পার্টি মনে হয়েছে যে আমরা একা লড়বো, তাই লড়ছি।